সোমবার ঠিক সন্ধ্যার পরে চাঁদটা দেখলাম কেমন জানি রক্তিম লাল হয়েছিল, যেটা দেখে প্রথমে ভয় লেগেছিল, কিন্তু তার সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে গিয়েছিল এই লাল হওয়ার কারণে। এর কিছুক্ষণ পরে দেখলাম এক ধরনের কালার এসেছিল, যেটা দেখে রবের এই সৃষ্টি দেখে সাথে সাথে বলে ফেললাম আলহামদুলিল্লাহ। বেশ খানিকক্ষণ চাঁদের দিকে তাকিয়েছিলাম, যদিও মোবাইলে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো সেদিন রাতে আমার একটা কেকের অর্ডার ছিল, তো এরপরে আমি কেকটা বানিয়ে ফেলেছি। আর এতই ব্যস্ত ছিলাম আমি ঠিকমতো যে ভিডিও হচ্ছে কি না সেটাও আমি খেয়াল করিনি। পরক্ষণে দেখলাম ক্লিপগুলো আর আমার এখানে আসেনি। তো এরপরে লাস্ট যখন ফিনিশিং দিয়েছিলাম কেকে, সেটাই আপনাদের সাথে একটু শ্যুট করে নিয়েছি। এরপরে আমি কেকের উপরে গানাশ দিয়েছি, নাম লিখেছি, আর সেই সাথে স্প্রিঙ্কেল দিয়েছি, আর হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দিলাম। আর এভাবে পরদিন কেকটা ডেলিভারি দিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে, আর সেই জন্য লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমি আপনাদেরকে এত রিকোয়েস্ট করি, কিন্তু কেন জানি আমার মনে হয় আমার ভিউয়ার্স আপুরা লাইক দিতে ভুলে যান। সেই জন্যই আমি এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, প্রতিবারই তো ফজরের নামাজ পড়ে বেশ কিছুক্ষণ শুয়ে থাকি, কিন্তু আজ আর সেটা করিনি। কেন জানি এখন কাজ করলে দেখা যায় প্রায় আসরের সময় হয়ে যায় শেষ হতে হতে। তো আজ ভাবলাম আজ একটুও শুবো না, আমি একটু ঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নেই। গতকাল রাতে কেক বানানোর পর আর কোনোভাবে আমার এনার্জি ছিল না যে আমার কিচেনটাকে আমি ক্লিন করব। তো সেজন্য ভাবলাম ঘুম থেকে উঠে এই কাজটা করে ফেলি, কারণ নিট অ্যান্ড ক্লিন যদি রান্নাঘর না দেখি আমার না কাজ করে তেমন একটা শান্তি লাগে না। আর কাজের মাঝেও আমি তেমন একটা মনোযোগ পাই না। তো এদিক দিয়ে শ্যুট করতেই হবে। আর আমার আপুরা তো সব সময় বলে আপনি খুব বেশি পরিপাটি। এই যে পরিপাটির পিছনের আমার গোপন মন্ত্র এটাই, যে কোনো ব্লগ শুরু করার আগে আমি সব সময় সব কিছু ক্লিন করে ফেলি। তো এদিক দিয়ে আমার কিচেন কাউন্টার টপটা আমি যখন ক্লিন করেছি, তার কিছুক্ষণ পরে আমার বড় ছেলে ও মেজো ছেলে উঠে গিয়েছিল। তো তাদেরকে আমি নাস্তা দিয়ে এরপর স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার তো বাকি অনেক কাজ আছে যেগুলো আমি ধারাবাহিকভাবে করে নিচ্ছি। গত দুদিন একটু অলসতা করে চিয়া সিডটা খাওয়া হয়নি, তো আজ ভাবলাম খেয়ে ফেলি। আর চিয়া সিডটা আজ আমি একটু ইদানিং গরম পানি দিয়ে খাওয়ার চেষ্টা করছি, আর সেই সাথে সামান্যটুকু মধু দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের জন্য এটি সেট হওয়ার জন্য রেখে দেব একপাশে। এর কিছুক্ষণ পরে আমি খেয়ে নেব। তো গত দুদিন আগে আমি বাবার বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার সময় আমি একটু গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিয়েছিলাম। তো সে সময় আমার ছোট ছেলে দেখে বলল তাদের জন্য যেন আমি পরবর্তীতে আবার বানাই, কারণ ওখানে সে গিয়ে এই মিষ্টিটা মন ভরে এবং পেট ভরে খেতে পারেনি। তো সেজন্য তাকে আমি ওয়াদা করেছিলাম যে পরবর্তীতে আমি আবার বানাবো। তো আমাকে গতকাল রাতে সে বারবার করে মনে করিয়ে দিচ্ছে, বলল তুমি আমাকে বলেছিলে আম্মু আমাদের জন্য গোলাপ জামুন মিষ্টি বানাবে। তো আর কি করার, ছেলে তো বলেছে তার কথা তো রাখতেই হবে। সেজন্য গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য আমি যে মিষ্টিটা দিয়ে যে দুধটা দিয়ে এই মিষ্টিটা বানাই, সে দুধটা গতকাল রাতে এনেছি, আর এখন এই মিষ্টিটা বানিয়ে ফেলছি। প্রথম এই মিষ্টিটা দেখলে আমার থেকে মনে হতো এত কঠিন মিষ্টি কিভাবে বানাবো, কিন্তু এই যে দেখুন বানাতে বানাতে এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। প্রথম একটু আমি মেজারমেন্ট করেই করতাম, মনে হতো হয়তো একটু 19-20 হলে হয়তো মিষ্টিটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এখন বানাতে বানাতে এখন চোখের যে আন্দাজ আছে সেটাতেই আমি বুঝে যাই কতটুকু প্রয়োজনে কতটুকু দিতে হবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, নারীকে যখন খুব যত্নে অবহেলা করা হয়, মনকে ভেঙে দেওয়া হয়, তখন ওই নারী সেই জায়গায় বারবার ফিরে যায়। নারী সেই জায়গাটাকে ধরে রাখতে চায় নিজের অস্তিত্ব আত্মসম্মানকে এক প্রকার বলি দিয়ে, তবুও আগলে রাখতে চায় সব কিছু। তবে নারীর সহ্য ক্ষমতার একটি বাঁধ আছে, সেটা যখন কেউ ভেঙে ফেলে তখনই সেই নারী একদম নিখুঁতভাবে নিজেকে মজবুত করে ফেলে। নিখুঁত কেন বললাম জানেন?
কারণ তার চলাফেরা, কথা সব কিছুই নিখুঁত পরিবর্তন করে ফেলে। তাকে কেউ কোনোভাবে কোনো আঘাত দিলে আর ভাঙতে পারে না। নারী খুব যত্নে নরম মন দিয়ে যখন সব কিছু আগলে রাখতে পারে, ঠিক তেমনি সময় হলে নিজেকে পরিবর্তন করে শক্ত মনের অধিকারী হয়ে যেতে পারে। নারীকে কেউ যত্ন করে 10 ভাগ ভালোবাসা দিলে বিনিময়ে সে 100 ভাগ ভালোবাসা উজাড় করে দিতে প্রস্তুত থাকে। প্রথমে প্রত্যেকটা নারী শুধু ভালোবাসা যত্নের পাগল থাকে, কিন্তু যখন তার এই বিষয়কে অবজ্ঞা এবং অবহেলার চোখে দেখা হয়, ঠিক তখন থেকেই সে চাওয়া পাওয়া পরিবর্তন হয়ে যায়। আর এই সকল নির্মম ঘটনা প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে থাকে। সৌভাগ্যবান তো সেই নারী যার জীবনে এমন কোনো কিছুই ঘটে না। আমরা চারপাশে হঠাৎ করে যখন কথা বলি তখন শুনি এই কথাটা, মানুষ বড় হলে নাকি বদলে যায়। আমি মনে করি মানুষ বড় হলে শুধু বদলে যায় না, শূন্যও হয়ে যায়। এক আজব ধরনের শূন্যতা। চারদিকে এত দায় দায়িত্বের ভিড়ে যখন তার কাছে আসে, সে এক ধরনের চাপে থাকে। যাদের জন্য সাধ্যের মধ্যে কিছু করার চেষ্টা করে, তাদের হঠাৎ আবদারে যখন ব্যর্থ হয়, কথাটাই তখন চলে আসে, মানুষ বড় হলে বদলে যায়। এই বড় হওয়া কি সেই বড় হওয়া যেটা ছোটোকাল থেকে মানুষ বড় হয়? না, এটা কিন্তু সেই বড় না। সেই বড়টা হলো মানুষ যখন আর্থিকভাবে সচ্ছল হয়, সেই বড় হওয়া। যে কোনো মানুষ কি সবসময় পারে সবসময় মানুষের পাশে থাকতে? বড় হলে মানুষ আর মানুষ থাকে না। বড় হলে মানুষ তখন স্নেহের থাকে না, এমনকি আদরেরও থাকে না। থাকে বড় হলে এক ধরনের বদলে যাওয়া মানুষের সাথে পকেট ভর্তি এক ধরনের দায়িত্ব থাকে। থাকে এক ধরনের অসহায়ত্ব এবং আশ্রয়হীনতা, এক ধরনের শূন্যতা। এদিক দিয়ে আপনাদের সাথে কিছু যুক্তিভিত্তিক কথা বলতে বলতে আমার গোলাপজাম মিষ্টিটা প্রায় রেডি হয়ে গিয়েছিল। দেখতে তো পেয়েছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর শিরার মাঝে দেওয়াতে সুন্দর লাগছিল বেশ দেখতে। তো ছেলেদের জন্য তো মিষ্টিটা রেডি করে ফেলেছি, এখন ঠান্ডা হলে তখন তাদেরকে সার্ভ করব। তো বাটিতে নিয়ে নিয়েছি। তো আমার এই মিষ্টির দেখে আমার ভিউয়ার্স আপুদের তো অলরেডি মুখে পানি চলে এসেছে, তাই না? যাই হোক, জাস্ট ফান করলাম। তো এদিক দিয়ে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে বারান্দায় চলে এসেছি। আপনাদেরকে আর আমি অপেক্ষা করাতে চাই না। তো যেই টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি কি কেনাকাটা করেছি, সেই মুহূর্তটা এখন চলে এসেছে। তো চলুন আড়ংয়ে যে 70% সেল ছিল সেখানে গিয়ে আমি কি কি কেনাকাটা করেছি সেটা আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একরাশ আশা নিয়ে তো গিয়েছিলাম, কিন্তু একরাশ নিরাশা নিয়ে চলে এসেছি। কারণ যে সকল পণ্যগুলোর উপরে তারা সেল দিয়েছিল সেগুলো তো দেখার অযোগ্য ছিল, আর নেওয়া তো অসম্ভব। তো পছন্দের কিছু জিনিস তো কেনাকাটা করেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার প্রিভিয়াস একটি ব্লগে আমার এই ব্যাগটার জন্য কিছু কিছু আপুর কমেন্ট ছিল এমন যে এই ব্যাগটার প্রাইস কত ছিল। তো তখন তো আমি আপুদেরকে এর প্রাইসটা শেয়ার করিনি, ভাবলাম আজ শেয়ার করে দেই। তো যে ব্যাগটা আমি কিনেছি সেটা আমি ব্যবহার করে বেশ আরাম পাচ্ছি, আর এটা সম্পূর্ণ কটনের ছিল। তো ডিজাইনটাও আমার থেকে বেশ ইউনিক লেগেছে, আর এটার প্রাইস নিয়েছিল আমার থেকে 395 টাকা প্লাস ভ্যাট ছিল। তো আপুদের যাদের এই ব্যাগ নিয়ে কোশ্চেন ছিল, আশা করি তারা আনসার পেয়েছেন। তো এদিক দিয়ে আমি কিছু অর্গানাইজার বক্স কিনেছি। এই জুয়েলারি বক্সটা সাইজে ছোট ছিল, আর পাশে যে ডিজাইনটা সেটা আফসান দিয়ে করা, যেটা ডিজাইনটা আমার থেকে বেশ ইউনিক লেগেছে। আর সবচেয়ে বেশি মনে হয় এটাই প্রাইস একটু কম ছিল যতগুলো জুয়েলারি বক্স দেখেছি তার মধ্যে। তবে ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক ছিল। ভেবেছি হয়তো কিছু কিছু ডিসকাউন্টের জিনিস পাবো যেগুলো দেখলে হয়তো নিলে ভালো লাগবে, কিন্তু সেখানে পছন্দের কোনো কিছুই ছিল না। যেগুলো ছিল সবই মানে অপছন্দনীয় জিনিস ছিল। আর আমি যে শোরুমে গিয়েছি চট্টগ্রামে, সেখানে পুরো শোরুমটাই বেশ খালি ছিল, সেজন্য আর আমি শ্যুট করিনি। তো এদিক দিয়ে দেখলাম আমার পছন্দের তালিকায় যে সকল অর্গানাইজার বক্স ছিল সেগুলো আমি দেখেছি। তো সেখান থেকে আমি এই সকল অর্গানাইজার বক্স কালেক্ট করেছি। এগুলো জুয়েলারি বক্স ছিল, সেই সাথে আপনারা প্রয়োজনীয় যা যা আছে সব কিছুই আপনারা নিতে পারবেন। তো আপুদের সুবিধার্থে আমি সবগুলো প্রাইস বলে দিয়েছি। প্রথমে যে বক্সটা আপনাদেরকে শেয়ার করেছি ওটার প্রাইস নিয়েছিল 523 টাকা প্লাস ভ্যাট। আর এখন যে অর্গানাইজার বক্সটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিয়েছিল 576 টাকা প্লাস ভ্যাট। তো আপুদের সুবিধার্থে আমি প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
আমি আড়ং থেকে কখনোই আজ পর্যন্ত ড্রেস কিনিনি। যখনই কোনো কিছু কিনেছি হয়তো শু, ব্যাগ বা ঘর সাজানো জিনিসপত্রই কেনাকাটা করেছি। আর এই সকল জিনিসগুলো আমার থেকে বেশ ভালো লাগে। স্পেশালি আড়ংয়ের এই দেশীয় জিনিসগুলো আমার বেশ পছন্দ। তো এদিক দিয়ে আপনাদের সাথে এগুলো যখন দেখাচ্ছি তো চাটাও প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো চা খেতে খেতে আমার এই পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি কিনেছি। একটি ডিনার প্লেট কিনেছি। এই প্লেটটা গত কিছুদিন ধরে আমি আড়ংয়ে খুঁজছি। তো ওখানে গিয়ে তো আমি অনেক কিছুই কেনাকাটা করেছি আড়ং থেকে। এই কালারের, রেড কালারের মাঝে যে সকল ডিজাইনগুলো আছে, শুধু আমি ডিনার প্লেটটা খুঁজে পাইনি। তো আজ যখন পেয়েছি সাথে সাথে নিয়ে ফেলেছি। আর আমি ওখানে গিয়ে শুধু এই একটাই ডিনার প্লেট পেয়েছি, তো সেটার সাথে সাথে নিয়ে ফেললাম। আর এটা প্রাইস নিয়েছিল 570 টাকা প্লাস ভ্যাট ছিল। তো একটা জিনিস সবসময় আমি খেয়াল করেছি, সেটা হলো যে জিনিসটা আমার পছন্দ হয় সেটা সবসময় প্রাইসটা একটু হাই হয়। তো একবার মন বলে রেখে দিই, দ্বিতীয়বার মন বলে না নিয়ে আসি। অসুবিধা কি, শখের জিনিস, আর শখের জিনিস তো আর রেখে আসা সম্ভব না। তো বাসায় আসলে কিন্তু খুব অশান্তি এবং ছটফট ছটফট লাগবে, সেজন্য শখের জিনিসগুলো কখনোই রেখে আসি না। যতই কষ্ট হোক না কেন নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই হলো আমার আড়ংয়ের শপিং। তবে এগুলো সেলে পাইনি, সব কিছুই আমি ক্যাশ দিয়ে নিয়েছি, তবে কোনো ডিসকাউন্ট পাইনি। 70% যে সেল ছিল সেগুলো অনেক আগেই ওদের সেল হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি আমার এই শখের এবং পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে এগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এখনও অনেক কাজ বাকি আছে। আজ সকাল সকাল উঠাতে অনেক লাভ হয়েছে। অনেকটা 10টা থেকে 10:30টার ভেতরেই আমি আমার ঘরের অন্যান্য সকল কাজগুলো করে ফেলছি। তো এদিক দিয়ে আমার ছেলের বিছানা চাদর এবং আমার মেন বেডরুম যেটা আছে সেটার বিছানা চাদরগুলো আজ একটু চেঞ্জ করে ফেলছি। ঘর সাজানোর ক্ষেত্রে এক একজনের অনুভূতি এক এক রকম। কেউ আছেন আসবাবপত্র এদিক ওদিক ঘুরিয়ে রাখে, আবার এক এক সময় এক একভাবে সেট আপ দেয়, নিত্য নতুন এক ধরনের পরিবেশ তৈরি করে, যেটা আমার মধ্যে বেশি আছে। যাকে বলে নতুনত্ব খুঁজে পাওয়া পুরনোর মাঝে। একঘেয়েমি দূর করা যায় সেটা করে, আর ভালোই লাগে, তাই না? এদিক দিয়ে আমি বছরের পর বছর একই সেট আপ নিয়ে আছি। মানে একই ফার্নিচারকে আমি বিভিন্নভাবে ডিজাইন করার চেষ্টা করে থাকি। আর মাঝে মাঝে চেষ্টা করেছি আমার প্রয়োজনীয় আসবাবপত্র ঘরে যোগ করার। তবে যেখানে যা আছে তাই থাকবে। আর এই জিনিসগুলোর প্রতিদিন দেখি আমি নিজেই মুগ্ধ হই। আর এটাই আমার এক ধরনের আপন ঠিকানা, আর এটাই আমার একমাত্র ঘর। তবে আমার এই ঘরটা চিরস্থায়ী নয়। আমার চিরস্থায়ী তো সেই জায়গা যে জায়গায় আমাদের সবাইকে চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ বা পরে যাবে, আর সেটা হলো কবর। যদি সঠিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, তাহলে হয়তো সেই কবরটা আমাদের জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবে এবং আরামদায়ক একটি বিছানার মধ্যে ঘুম যাচ্ছি। ঠিক তেমনি তার উল্টোটা, যদি আমরা সঠিকভাবে আমলনামায় কিছু যোগ করতে না পারি, তো তখন আল্লাহ তাআলা আমাদের জন্য কী নির্ধারণ করেছেন সেটা আমরা সবাই জানি। এদিক দিয়ে দারাজ থেকে আমি যে ক্লথ অর্গানাইজার বক্সটা কিনেছি সেটা সম্পর্কে আপুদের একটি প্রশ্ন ছিল, ব্যাগটার কোয়ালিটি কেমন ছিল, যেটা আমি বলতে আপনাদের সাথে ভুলে গিয়েছি। এই ব্যাগটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত এবং খুবই টেকসই, আর কাপড়টা কিন্তু খুবই শক্ত। তো সহজে নষ্ট হওয়ার আর কোনো ভয় থাকে না। তো আমি পার্সোনালি রিকমেন্ডেড করব আপনারা দারাজ থেকে এই ক্লথ অর্গানাইজার বক্সটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। আর আমি তো ব্যবহার করে বেশ উপকার পাচ্ছি। এদিক দিয়ে বেডরুম দোনোটা ক্লিন করে এখন লিভিং রুমটা একটু হালকা পাতলাভাবে ক্লিন করে নিচ্ছি। সংসারের এই কাজগুলো তো আমাদের নিত্য নতুন এক ধরনের রুটিন, যেগুলো প্রতিদিনই করতে হয়। আর বিশেষ করে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা তো জানেন ঘরের কি অবস্থা হয়ে থাকে, স্পেশালি লিভিং রুমটা। আমি হয়তো আপনাদেরকে একবারই দেখাই যে আমি লিভিং রুমটা ক্লিন করি, কিন্তু জানেন আমি সারাদিন 3 থেকে 4 বার আমার লিভিং রুমটা আমি ক্লিন করি। এর কারণ হলো আমার ছেলেরা ময়লা করে আর আমি পরিষ্কার করি, ওনারা ময়লা করবে আর আমি পরিষ্কার করি, আর এই দৌড়াদৌড়ির মধ্যেই আমার দিনটা চলে যায়। আর আরেকটা জিনিস কি, আমি ওদের সেই মুভমেন্টটা বুঝি। এর কারণ হলো বাচ্চারা তো কোনো উঠান পায় না, কোথাও বাইরে যেয়ে খেলতে পারে না। তো তারা যদি ঘরে যদি দুষ্টুমি না করে তাহলে কি করবে বলুন? হয়তো মোবাইল দিয়ে বসিয়ে রাখতে পারি, মোবাইল অবশ্যই দেখে আমার ছেলেরা, তবে খুব একটা বেশি না।
আর ঘরটা নোংরা করবে সেই ভয়ে যদি মোবাইল দিয়ে তাদেরকে বসিয়ে রাখি, দিন শেষে কিন্তু ক্ষতিটা আমারই হবে। তো ওরা যতই ময়লা করুক, যতই দুষ্টুমি করুক না কেন, খুব বেশি যখন বিরক্ত হই তখনই হয়তো বকা দিই, কিন্তু সবসময় বকা দেওয়া হয় না। তো এখন রান্না করার জন্য চলে এসেছি। তো শীতের যে সবজিটা সিম, সেই সিমটা আজ আমি আলু দিয়ে ভাজি করব। অনেকদিন ধরে ইচ্ছে করছিল শিম দিয়ে আলু ভাজি করতে, তো সেটাই আজ করে নিচ্ছি। আর যে কোনো সময় আলু ভাজি করতে আমার থেকে একেবারেই বিরক্ত লাগে না, কারণ আলু ভাজি করার জন্য এখানে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর ভাজি হয়ে যায়। দেখুন, খুব চটজলদিভাবে আমি মুহূর্তের মধ্যে আলু ভাজিগুলো করে ফেলতে পারি এই মেশিনের সাহায্যে। এই ভেজিটেবল কাটারটা এত উপকারী, স্পেশালি আলু ভাজি করার জন্য সবচেয়ে বেশি উপকার। এদিক দিয়ে আমার আলুগুলো সুন্দর সুন্দর করে ছোট ছোট পাতলা পাতলা করে কুচি কুচি হয়ে গেল। আমার এই ব্লগের কোথাও কোনো অংশ যদি আজ আপনাদের ভালো লেগে যায়, তাহলে ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিবারের মতো। আজ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক দিয়ে কিছু কচুরমুখী ছিল যেগুলো অনেকটা ভিজে গিয়েছিল। তো আজ তো আর সবজি বেশি কিছু রান্না করব না, সেই কচুরমুখীগুলো ছিলে রেখে দিয়েছি, পরবর্তীতে রান্না করব। তো একটু কোরাল মাছ রান্না করছি। অনেকদিন ধরে কোরাল মাছ রান্না করব ভাবছি, কিন্তু তেমন একটা করা হচ্ছে না। আর ছেলের বাবাও কোরাল মাছ ফ্রিজে রেখে বেশি দিন খেতে পছন্দ করে না। তো কোরাল মাছের সাথে আমি পাতলা করে কিছু আলুও দিয়েছি। আর আলুটা আমার ছেলেরা বেশ পছন্দ করে। যে কোনো মাছ বা মাংসে আলু দিলে ওরা সেই আলুটাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে। তো এদিক দিয়ে মাছ আর আলুটা ভালোভাবে কষিয়ে আসার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। একটু ঝোল না রাখলে ওরা শুকনো ভাত খেতে চায় না, আর একটু ঝোল দিয়ে ওরা ভাতটা বেশ পছন্দ করে। একা হাতে তো দেখেছেন সে সকাল থেকে দুপুর পর্যন্ত কত কিছুই করেছি, যেটার অল্প অল্প ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি জানি না আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। আর তো আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে। আর এদিক দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিগুলো নামিয়ে ফেলেছি, খাবার আগে টেবিলে দিয়ে দিব। গুছিয়ে রাখলে বেশ সুবিধা হয় এই কাজকর্মগুলো। তো আজ যেখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।